অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন দ্য ফুটবল শো এর আরেক টাইম, যেখানে আমরা সাধারণত আপনাদের করা যে প্রশ্নগুলো সেগুলোর জবাব দিয়ে থাকি বা সেগুলো আমরা শেয়ার করি। আমরা জবাব দেওয়া বলি না, আমরা বলি যে আমরা শেয়ার করি আমাদের মতামত, মন্তব্য। এবং এই জায়গায় অনেকেই জানতে চেয়েছেন যে 13 তারিখে আমাদের শোটা হচ্ছে। 13 তারিখ পরে 12 তারিখে পরে, সরি, মানে নির্বাচন, বাংলাদেশে যেদিন জাতীয় নির্বাচন সেদিন আমাদের এই শোটা হচ্ছে কিনা। আমরা মেইন শোতে মেনশন করেছি, মেইন শোর একেবারে শেষে গিয়ে খুঁজে পাবেন। আচ্ছা, বলেই দিই, ওই দিন শোটা হচ্ছে না, তবে রোববার থেকে আমরা আশা করছি আরও একবার ইনশাল্লাহ শো শুরু করতে পারবো। আচ্ছা নাবিল খান, কি ধরনের প্রশ্ন আজ ডমিনেট করছে? নির্বাচন রিলেটেড কোশ্চেন বেশি, অনেক ফানি প্রশ্ন রয়েছে, কম্পারিজন রয়েছে, অনেক কিছু রয়েছে, এরপর ভ্যারাইটিস অনেক রকম প্রশ্ন আছে। আমরা একটা একটা করে শুরু করি। সবুজলাইয়ের ফ্রি কিকটা নিয়ে একটা প্রশ্ন আছে, যদিও দুদিন আগের খেলা, কিন্তু প্রশ্ন যেহেতু এসে নিয়েছি আমরা। সিটিজেন কেডিবি বলছেন, রিফাত ভাই, সবুজলাইয়ের এমন অতি মানবীয় ফ্রি কিকের পর কি ভেবেছিলেন যে সিটি এভাবে দারুণ কামব্যাক দিয়ে ম্যাচ জিততে পারবে? আর চেরকি ডিসঅ্যালাউড গোল নিয়ে কিছু বলেন। চেরকি তো ফাউল এর আগেই হাফওয়েতে শুট করেছিল, তো গোলটা দেওয়া উচিত ছিল কি না? সবুজদায়ের গোলের পরে আপনি বলেন যে আপনি কি ভেবেছিলেন ম্যান সিটি এইভাবে ফিরতে পারবে? না, এইভাবে ফিরতে পারবে সেটা আমার এক্সপেকটেশনে ছিল না। মানে লাস্ট ওই সবুজলাইয়ের গোলের পরেই আপনার মনে হলো যে ম্যানচেস্টার সিটি ওই বাকি সময় খেলেছে, আগে যা হয়েছে সব আপনার ভুলে গেছে, বাকি সময়টা তারা খেললো এবং আনএক্সপেক্টেড একটা রেজাল্ট আমার কাছে মনে হয়। অতীত যে রেকর্ড আছে সেগুলোর কোনোটাই বলে না যে ম্যান সিটি ওখান থেকে ম্যাচ জিততে পারবে। আপনি গুয়ার্দিওলার চেহারা ওই সময় দেখেন যে যখন 1-0 হয়ে গেছে আর সবুজলাই ওই রকম ফ্রি কিকে গোল করছেন, যে সবুজলাইয়ের এরকম একটা ফ্রি কিক গোলে আর্সেনালকে হারিয়েছে লিভারপুল, সেই রকম একই ঘটনার পুনরাবৃত্তি মনে হচ্ছিল। সিটির যদিও ফার্স্ট হাফে অনেক বল পজিশন ছিল, কিন্তু অ্যাটাক সেই অর্থে তেমন ছিল না। মনে হচ্ছে না এরপরে 15 মিনিটে, তো আবার অ্যানফিল্ডে, এটা খুব অনেক কঠিন হয়ে যাবে। এমনকি যখন বের্নার্দো সিলভা গোল করেছেন 1-1 হয়েছে, আমরা জানি যে ম্যান সিটির এই ম্যাচটা যেটা বেশি জরুরি তাদের টাইটেল রেসে টিকে থাকার জন্য, তারপরও কিন্তু মনে হয় নাই যে সিটি আসলে পরের গোলটা দেবে। আলিসনের ওই ভুলটা, যেটা পেনাল্টি পাইয়ে দিয়েছে, এর ওই জায়গায় নাটক এক প্রস্থ আরও বেশি জমলো। নাটক তো 74 মিনিট থেকে শুরু হয়েছে, এরপরে তো একের পর এক মহানাটক দেখলাম আমরা। সো আপনার প্রশ্নের সঠিক উত্তর না, আপনার প্রশ্নের উত্তর আসলে এটা যে না, আমরা এক্সপেক্ট করি নাই। যদিও আমি ম্যাচের আগে প্রেডিকশন দিয়েছিলাম সিটির পক্ষে যে সিটি জেতা উচিত, যেহেতু তাদের। আর চেরকি ডিসঅ্যালাউড গোলটা নিয়ে কিছু বলবেন? এইটাও ধরুন মানে একদিক থেকে ঠিক আছে ভাবলে, আবার অন্য দিক থেকে ভাবলে মানে ডিফারেন্ট অপিনিয়নও আসতে পারে। আনফরচুনেট বলতে পারেন, 50-50ও বলতে পারেন যে এই ডিসিশনটা নেওয়া হয়েছে, বাট ওভারঅল খালি চোখে দেখেও মনে হয়েছে ওকে। মানে আমাদের দেখে মনে হচ্ছে যে গোলটা তো হওয়া হয়েছিল, গোলটা না দিয়ে কি হলো? পরে যেটা হয়েছে দেখুন, যদি এর্লিং হল্যান্ড ফাউল না করতেন তাহলে ওই গোলটা স্ট্যান্ড করতো। এর্লিং হল্যান্ড যেই মুহূর্তে সবুজলাইকে টান দিলেন, এই মুহূর্তে গোলটাকে বাতিল করতে হইলো এই কারণে যে অ্যাটাকার তো ওইখানে গিয়ে আসলে প্রভাব বিস্তার করছেন, যে কারণে সবুজলাই গোল লাইন থেকে বল ক্লিয়ার করতে পারেন নাই। কিন্তু ঘটনা তো তার আগে একটা আছে, 4 সেকেন্ড সময়ের বলা হয় কথায়, যে 4 সেকেন্ডের ভেতরে একই এরকম ঘটনা প্রবাহ থাকলে বক্সের ঠিক বাইরে যখন এর্লিং হল্যান্ডকে জাপটে ধরতে চাইলেন সবুজলাই, এইটার জন্য তিনি নিশ্চিত গোল আটকানোর অপরাধে দেখলেন কার্ড। আপনি ওই পরের ভিডিওটা দেখেছেন, হল্যান্ড যে বলছেন যে আমাকে পাস দিল না কেন সবুজলাই, খুব ভালো লাগছে ওই ব্যাপারটা, খুবই ইন্টারেস্টিং ছিল। আরাফাতুল ইসলামের প্রশ্ন, ম্যানচেস্টার সিটি লিভারপুল ম্যাচের আকর্ষণীয় ঘটনা কোনটা? সবুজলাইয়ের চোখ ধাঁধানো ফ্রি কিক গোল, নাকি ম্যাকালিস্টারের লং রেঞ্জের শটে দোনারুম্মার সেভ? আমি বলবো ধরেন হচ্ছে সবুজলাইয়ের গোলটাও আনএক্সপেক্টেড। কোনটা সবুজলাইয়ের গোল? আকর্ষণীয় ঘটনা কোনটা, নাকি দোনারুম্মার সেভ? আকর্ষণ যদি বলেন, আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে সবুজলাইয়ের গোল। আমার কাছেও হ্যাঁ, মানে ওইটা মানে পুরো ম্যাচের টেম্পো চেঞ্জ করে দিছে, পুরো ম্যাচেরই। ওই ম্যাচে আকর্ষণীয় ঘটনা চিন্তা করলে অনেক আছে। মানে এই গার্দিওলার এইটার থেকে শুরু করে, মানে গার্দিওলার মাথায় হাত থেকে শুরু করে, মানে অনেক কিছু বলতে পারবেন। কিন্তু এই দুটো টপিকের মধ্যে আমি মনে হয় একটু এগিয়ে রাখবো সবুজদায়ের গোলটাকে। ওই ফ্রিকিক, ওই বাঁক, এইটা ভাই অবিশ্বাস্য। এবং এই ব্যাপারটাকে এমনভাবে রপ্ত করেছেন ডমিনিক সবুজলাই, এই মুহূর্তে সম্ভবত ফ্রিকিকে বিশ্বের অন্যতম সেরা বটেই। মানে প্রিমিয়ার লিগের পেজ থেকে একটা ভিডিও দিল না এই ফ্রিকিকের, সবুজলাই যেমন করছে, মানে টপ। আর দোনারুম্মার ওই সেট মানে সেফটাও তো এটা নিশ্চিত গোল। মানে দোনারুম্মা ওই মোমেন্টে যেই সেফটা তিনি করেছেন, একটু মনে করিয়ে দিই যে এই অ্যানফিল্ডেই
পিএসজির হয়ে যখন দোনারুমা এর আগে এসেছিলেন তখনও কিন্তু তিনি দুর্দান্ত সেভ করে লিভারপুলকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছিলেন। সো দোনারুমা এর আগের বার। অ্যানফিল্ড দেয়ার ইজ আ কানেকশন বিটুইন দেম, মেবি, হু নোজ। পরের যে প্রশ্নটা রয়েছে সেটা কায়েদুল ইসলাম রায়হান, তার প্রশ্ন, লিসান্ড্রো মার্টিনেসকে কেমন দেখেছেন? ওই দিন হচ্ছে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড লাস্ট ম্যাচের দিনে হচ্ছে 100+ পাস তার কাছ থেকে আসলে এসেছে। আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের দলে সেন্টার ব্যাক জুটি কি রোমেরো মার্টিনেস থাকবেন? বালেরদি সেন্সিওরও কি সুযোগ থাকছে? আমার মনে হয় দেখবেন রোমেরো আর ওতামেন্দি আলটিমেটলি লিসান্দ্রো মার্টিনেজ যদি ফিট থাকতে পারেন তাহলে ওয়াই নট লিসান্দ্রো মার্টিনেজ? ওতামেন্দিকে হয়তো বেশি একটু আস্থার জায়গায় স্কালোনির আসলে থাকবে, এবং ধরেন হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছে আবার লিসান্ড্রো মার্টিনেজ যদি এই ফর্মটা কন্টিনিউ করতে পারেন তখন হচ্ছে আবার ব্যাকলাইনে একটা সিনিয়র ফেস রাখবেন কিনা স্কালোনি, I get your point. সেইটা হচ্ছে গিয়ে আর কি বাট দেখা। ওতামেন্দি ইজ লাইক অলমোস্ট 40 ধরেন মানে লাস্ট ওয়ার্ল্ড কাপের সময় তো যে এই ওতামেন্দি কি করবে, এই ডিফেন্স লাইন চলে না, না But এইবার তো আসলেই আরো সময় পার হয়েছে। এখন রোমেরো মার্টিনেজ জুটিটাকে তো কখনোই আমরা আর্জেন্টিনা দলে তৃতীয় হতে দেখি নাই। হ্যাঁ, সো ওয়ার্ল্ড কাপের মতো বড় জায়গায় তৃতীয় হতে দেখি নাই, কিন্তু আমরা কোপায় কি দেখলাম আসলে? কোপা আমেরিকায় তো লিসান্দ্রো আর কুতি রোমেরো, ওইটা that was কোপায় কি সবগুলাতে বেশিরভাগই মার্টিনেজ এরপরে ইনজুরিতে Injury তে পড়লো, পড়েছে। এরপরে যে তিনি আবার ইনজুরিতে পড়লেন। লেটস সি। তবে লিসান্ড্রো মার্টিনেজ দুর্দান্তভাবে কামব্যাক করেছেন এই ইনজুরি থেকে ফিরে। তবে মানে লিসান্ড্রো মার্টিনেজের ডিসঅ্যাডভান্টেজ যেটা ওটা থাকবেই, তার ওই হাইটের ডিসঅ্যাডভান্টেজটা, কিন্তু তার কাছ থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাগ্রেশন, প্যাশন, পাস, এবং বল ডিস্ট্রিবিউশন, বল ডিস্ট্রিবিউশন, চমৎকার যেটা লিসান্ড্রো ইউনাইটেডের মার্টিনেজের। খেলাটার অনেকটুকু সূচনা করে দিচ্ছে। কিন্তু ডিফেন্ডিং এ তার যে শর্টকামিং এইটা তার আছে, এটা সেটা তো থাকবেও, কিন্তু ওইটাকে ওভারকাম করার জন্য আপনার পাশের কারো একজনের সাপোর্ট লাগবে, বা ওইটা আর্জেন্টিনার প্রয়োজন কিনা ওইটা দেখতে হবে। ইউনাইটেড যেভাবে সার্ভ করছে সেভাবে নাও করতে পারেন। এখনো আসলে মার্চের একটু আগে দেখি আলটিমেটলি মার্চে আসলে কি দাঁড়ায়। স্পেশালি লিসান্দ্রো মার্টিনেজ এত ইনজুরি প্রোন, এই কারণে খুব জোর দিয়ে বলার কিছু মানে খুব ডিফিকাল্ট হয়ে যায়। মার্টিন জুবিমেন্দিকে এই মৌসুমের সেরা স্টিল সাইনিং বললে ভুল হবে। ইয়েলদিস, তোনালি এবং আলভারেজের মধ্যে কে আর্সেনালে আসার সম্ভাবনা বেশি? SRH আদিলের প্রশ্ন। মার্টিন জুবিমেন্দি এই মৌসুমের ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং, কোনো সন্দেহ নাই, স্টিল বলতে পারেন আপনি। জুবিমেন্দির কন্ট্রিবিউশন, জুবিমেন্দির গোল স্কোরিং, মানে যে জুবিমেন্দি এর আগে খুব বেশি গোল করতেন না, তিনি আর্সেনালে এখন গোল করতেছেন 6টা গোল নিয়মিত। করছে ভাই তিনি। হ্যাঁ, অথচ তার ক্যারিয়ারে অত গোল নাই, হ্যাঁ। এর আগে একরকম ছিল। মানে 6টা গোল করা মোস্ট মানে হাই পারফর্ম সাইনিং, এটা চোখ বন্ধ করে বলা যায়। আর্সেনালের ক্ষেত্রেও, এবং নিয়মিত খেলতেছেন, এইটা আপনি বলতে পারেন। আর বলেন ইয়েলদিস, তোনালি আর আলভারেজের মধ্যে কে আর্সেনালে আসার সম্ভাবনা বেশি? ইয়েলদিস তো আবার মানে মনে হয় না আসবে। ইয়েলদিস তো আমার কেন জানি আপনার মনে হচ্ছে এই তিনজনের কন্ট্রাক্ট সাইন করছে। একজনও হচ্ছে কি আপনার আর্সেনালে আসবে না। আলভারেজও হচ্ছে কি আপনার আর্সেনালে আসবে না মনে হয়। তোনালিকে আসলে সান্ড্রো তোনালিকে আর্সেনালে এনে কি করবে? কি দ্যাট ইজ মাই কোয়েশ্চেন অলসো, মানে কেন? এক্স্যাক্টলি, মানে ইয়েলদিজেরটা তো ইভেন্টাসে মনে হয় তার সম্পর্কটা কন্টিনিউই হবে, আর তোনালিকে এনে কি করবে? কি করবে মানে ইউ হ্যাভ ডেকল্যান রাইস, ইউ হ্যাভ ওডেগার্ড, জুবিমেন্দি, মিকেল মেরিনো। নগার্ড খেলতেই পারতেছে না, মিকেল মেরিনো। তো তোনালিটা একদমই নাই আমার মনে হয়। আমি তোনালি সমর্থন করি, কিন্তু তোনালি ম্যানচেস্টার ইউনাইটেড, তোনালি তো ম্যানচেস্টার ইউনাইটেড হইতে পারে। কাসেমিরো যেহেতু চলে গেছে, একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট নিউক্যাসল থেকে যদি আনা যায়, আমার মনে হয় ইউনাইটেডের জন্য এটা খুব বেটার হবে। তো তিনজনের মধ্যে বললে এক অর্থে আপনি আলভারেজের সম্ভাবনাটা ধরতে পারেন, কিন্তু আলভারেজ কই খেলবেন? সাকা এক সাইডে আলভারেজ, আপনি ইয়োকেরেশকে কি বাদই দিয়ে দিবেন? ইয়োকেরেশ, কাই হাভার্টসকে কি আপনি ছেড়েই দিবেন? কাই হাভার্টসের চেয়ে আলভারেজ বেটার পারফর্ম করতেই আপনার পারে। হাতে তো এখন অপশন আসলে আছে, হ্যাঁ। তো এখন আপনি আলভারেজকে এনে কি করবেন? আলভারেজকে এনে আমার মনে হয় হইলে আর একটু পরে আমার শক্তি আরো বাড়বে, আমি চ্যাম্পিয়ন্স লিগ টার্গেট করব। চ্যাম্পিয়ন্স লিগ এমনিতেও আপনি হচ্ছে এখনের যে স্কোয়াড আছে সেটা নিয়েও আপনি Try করতে ভালোই পারি। খেলতে পারবেন। ইনফ্যাক্ট একজনের আপনার প্রশ্ন ছিল যে ভাই আর্সেনালে তো অনেকদিন আর্জেন্টাইন কোনো ফুটবলার দেখি না, আলভারেজকে কি আনা যায় কিনা? আর্সেনালে আর্জেন্টাইন ফুটবলার ছিল কি? আমি তো ভুলেই গেছি, মানে এটাই কেউ তো কেউ ছিল। আর এট এ টাইম আপনি অ্যাট এ গ্ল্যান্স কারণ আপনি মনে করতে পারবেন না হুট করে। আরে এমি মার্টিনেজই সবশেষ ছিল, আর তো কেউ ছিল না, মানে আমার কি চট করে মনেও পড়তেছে না। যাই হোক, পরের প্রশ্নে যাই। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে ইন্টার মিলান কত দূর যাবে? জোনায়েদ হাসান প্রশ্ন করছেন। ইন্টার মিলান আমার মতে সিরিয়া সিরিয়া জিতে জিতে যাবে। যাবে।
তাকে চ্যালেঞ্জ আসলে কেউ জানাইতে পারবে না যদি না এসি মিলানের এক ম্যাচ কম খেলা, তাও হচ্ছে আপনার একটা বড় পয়েন্টের ডিফারেন্সই আছে কিছু না করে। আর নাপোলি যেভাবে আপনার পয়েন্ট ড্রপ করলো, নাপোলি টাইটেল রেসে নাই, এটা ধরেই আমার কাছে নেওয়া মনে যায়। হয় ইন্টার মিলানের প্রবলেম নাই। ইন্টার আর ওয়ে বেটার দেন আদার টিমস, কিন্তু ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগে বেশি দূর যেতে পারবে না বিকজ অফ দেয়ার ডিফেন্স। আই ডোন্ট ট্রাস্ট দেয়ার ডিফেন্স, দ্যাট ইজ স্লো, অনেক স্লো ইন্টার মিলান আমার কাছে মনে হয়। তবে সেরিয়া জেতাটা ইন্টার মিলানের জন্য এটাও একটা অ্যাচিভমেন্ট। ক্রিশ্চিয়ান কিভুকে যখন আনা হয়েছে তখন তো তারা বুঝেই নিয়েছে ট্রানজিশন পিরিয়ড যাবে, নতুন কোচ, তার আন্ডারে সেরিয়াটা উদ্ধার করা, যে সেরিয়া আগের বার তারা জিততে পারে নাই, ওইটাও একটা বড় অ্যাচিভমেন্ট। তারা একটা রিবিল্ড প্রসেসে আছে। তাদের সামনের দিনে তাদের ডিফেন্সিভ লাইনটা ঠিক করতে হবে, মানে তারুণ্যটা আপাতত ওই জায়গায় লাগবে। ফ্রন্ট লাইনে কিছু তারুণ্য এসছে, কিন্তু এই মিডফিল্ডার ডিফেন্স লাইনে একটু তারুণ্য নির্ভর ফুটবলার না আনলে পরে এইটা তাদের জন্য চ্যাম্পিয়ন্স লিগে যে কম্পিট করা টাফ হয়ে যাবে। ম্যাকটেরিয়ান আর চালানোলু আরো কয় বছর আর খেলবে মনে হচ্ছে, মানে ইন্টার মিলানে তারা আরো কয় বছর অবাক হই যে ওনারা খুবই ভালো মিডফিল্ডার। এখনো তো ভাই তারা হচ্ছে গেম চেঞ্জ করে দেন, ম্যাচের টেম্পো কন্ট্রোল করে। ইউ নিড ফ্রেশ লেগস, তাই না, মানে আপনার জায়গা কভার করার জন্য। পরের প্রশ্ন, তাহসিন রহমান লাপোর্তাকে রিজাইন করেছে। লাপোর্তা ভাই রিজাইন করে নাই, মানে নির্বাচন আছে। বার্সেলোনার নির্বাচনটাই এরকম আর কি, যে নির্বাচনের আগে আপনি বোর্ড থেকে সরে যাবেন, ভাইস প্রেসিডেন্ট ওটার দায়িত্ব নিছেন, আর এটার আবার ইন্টারিম বলে না তারা, তার আন্ডারে যে ডিরেক্টররা আসছেন তাদের 7-8 জনকে নিয়ে একটা আলাদা জিনিস ফর্ম করা হয়েছে, যেটা জুন মাসের 1 তারিখ পর্যন্ত চলবে। আর লাপোর্তা নির্বাচনে অংশ নেবেন, তার এগেনস্টে আরেকজন নির্বাচনে অংশ নেবেন, এর ভেতর থেকে ভোটাভুটিতে যিনি জিতবেন জুনের 1 তারিখে তারা আবার দায়িত্ব বুঝে নেবেন। এইভাবে আগাবে। এটা হচ্ছে যে নিয়ম, যে নির্বাচনের এতদিন আগে আমাকে করতে হবে। ইমরান হোসেন রপ্পি, তার প্রশ্ন, ভাই এইখান থেকে জার্মানির অ্যাটাকিং 4 জনকে সাজিয়ে নেন, বুঝছেন? হ্যাঁ, লেফট উইং, রাইট উইং, অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্টার ফরওয়ার্ড, 4 জন। আপনারা আগের দিন তো জার্মানির প্রশ্ন নিছিলেন। হ্যাঁ, আগের দিন প্লেয়ার রিলেটেড ছিল না। আপনাদের কি জার্মান প্রীতি আছে নাকি? আমরা ফুটবলের প্রীতি আছে আমাদের। হ্যাঁ, লেফট উইং, রাইট উইং, অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্টার ফরওয়ার্ড। অ্যাটাকিং মিড, সিএফ। হ্যাঁ, জামাল মুসিয়ালা, হ্যাঁ, লেনার্ড কার্ল, হ্যাঁ, ফ্লোরিয়ান ভার্টস, হ্যাঁ, কাই হাভার্টস, ভোল্টামাডা, লেরয় সানে, সার্জ গ্যানাব্রি, উন্দাফ। আমি বলি এর মধ্যে লেরয় সানে আমার মনে হয় না বিশ্বকাপ দলে চান্স পাবে, আমি কোনো সুযোগ দেখি না। ঠিক আছে, কার্ল একটা লাস্ট মোমেন্টের কল, আমার মনে হয় কার্ল আর মুজিয়ালার মধ্যে একটা ফাইট হবে, যে স্কোয়াডের তো একটা নাম্বার আছে, চাইলেই তো সবাইকে নেওয়া যাচ্ছে না। উন্দাফ যেমন খুব ভালো ফর্মে আছে, স্ট্রাইকারের ব্যাপারটাকে মাথায় নিলে বলতে মাদার সঙ্গে উন্দাফ টিকেও যেতে পারে, হু নোজ, আমি জানি না, যদিও তাকে উন্দাফ একজন করে যদি আর কি বেছে নিতে হয়। আমি কি করবো এখন বুঝি না, এক একটা জায়গায় একজন করে আসলে জার্মানির ফ্লোরিয়ান ভার্টস থাকবে, ফ্লোরিয়ান ভার্টস থাকবে, ভোল্টামাডাও থাকবে। ভোল্টেমাডা আমার হিসাবে থাকা উচিত। এই দুইটা হচ্ছে কি আপনার কমন। এখন হচ্ছে কি লেফট উইং এ আপনি কাকে খেলাবেন? হ্যাঁ, ঠিক আছে, এখন আমার লেফট উইং এ ভার্টস কে খেলা দিব, ফ্লোরিয়ান ভার্টস কে লেফট উইং এ না, মানে রাদার এএম খেলা আর কি। তখন হচ্ছে কি আপনার লেফটে তো সার্জ গ্যানাব্রি ছাড়া তো আপনার হাতে কিছু বেশি অপশন নাই। তার ধরেন আমি যেটা করবো, গ্যানাব্রিকে ধরে লেফটে ধরে অ্যাটাকিং মিডে ফ্লোরিয়ান ভার্টস, সামনে ভোল্টামাডা, কারণ একটা ধরনের ওই ক্লোজার টাইপ একটা ফিনিশার আসলে জার্মানির দরকার। আর রাইটে লেনার্ড কার্ল, মানে আমার পার্সোনাল নিয়ে, যদিও কার্লের জন্য আসলে থাকাটা একটু মনে হয় খুব না চ্যালেঞ্জিং একটা জায়গা। না, আবার আপনি দেখেন মুসিয়ালাও তো কেউ তো আপনি রাখতে পারতেছেন না। আর মুজিয়ালাটা আমরা বুঝবো তো 1-1.5 মাস গেলে, যে তার আসলে কি অবস্থা দাঁড়ায়, এখনই কেমনে বলবো। বুন্দেসলিগা তিনি রিসেন্টলি ব্যাক করেছেন, কিন্তু তিনি তো তার পিকে আসলে এখনো যেতে পারেন নাই, ওইটার জন্য সময় লাগবে। কাই হাভার্টস কে কেউ রাখছি না। কাই হাভার্টস কে রাখছি, কোথায় রাখছি? কাই হাভার্টস কে একটা সাইডে রাখছি আমি। আমার তো উইং ফাঁকা, আমি গ্যানাব্রিকে খেলাচ্ছি না, আমি নিশ্চয়ই আপনি তাহলে হচ্ছে একটা কাজ করেন, আপনি হচ্ছে ফ্লোরিয়ান ভার্টস কে লেফটে দেন, লেফট উইং এ দিয়ে স্টার্ট করান, কাই হাভার্টস কে আপনি হচ্ছে ধরেন রাইটে না দিয়ে মাঝখানে মাঝখানে তো আপনি ভোল্টামাডাকে তো রাখবেন। এএমটা হচ্ছে ধরেন কাই হাভার্টস কে একটু অ্যাটাকিং আরেকটু সামনে দিয়ে রাখেন, অনেকটা ফলস লাইনের মতো করে। মুজিয়ালা ভিয়েটস ইন্টারচেঞ্জ করবে, ভোল্টেমাদা থাকবে, কাই হাভার্টস থাকবে, এই আমার টিম শেষ, ডান। পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন হচ্ছে, আচ্ছা, টপ 3 টিভি শোজ। সাইফ
এস এম তিনি প্রশ্ন করেছেন, এখন আপনি বলেন যে আপনার টপ 3 টিভি সিরিজ, টিভি শোজ বলবেন, এই যে আজকালকার ডিজিটাল যুগ বাদ দিবেন, মানে আগের আমলে যান, ইত্যাদি, তারপরে এইরকম প্রোগ্রাম, টিভি শোজ বলেন। আচ্ছা, টিভি আমি বলি, আপনি সহজ করে দিই, আপনি ভাবতে থাকেন। আমার যেমন 1 নাম্বার পছন্দের টিভি শোজ স্পোর্টস সেন্টার ছিল ছোটবেলা, তো এটা স্পোর্টস সেন্টার আমার হচ্ছে 1 নাম্বার চয়েস, কোনো ই নাই। তারপরে ধরেন যা দেখাইছে তাই তো দেখছি। হ্যাঁ, এরপরে সেকেন্ড শোটা হইতে পারে আরেকটা শো দেখাইতো যে ফুটবল, প্রিমিয়ার লিগে যে শোগুলা ছোটবেলায় ইএসপিএন আমরা দেখতাম, ইএসপিএন ওগুলাই ডমিনেট করবে, যত স্পোর্টসের যত শো আছে এগুলাই আমার। ইত্যাদি থাকবে, ছোটবেলায় ইত্যাদি দেখতাম। তারপরে ধরেন আরিফ লায়লাও থাকতে পারে, এই টাইপের। বলেন এবার। আমার 1 নম্বরে আপনার হচ্ছে স্পোর্টস সেন্টার, 2 নম্বরে হচ্ছে যে আপনার এমটিভিতে, না রকন, ঠিক আছে, রকন হচ্ছে আপনার মিউজিক্যাল কম্পিটিশন থাকতো ব্যান্ডের নিয়ে, ওইটা হচ্ছে আপনার ওটা আমার খুবই ফেভারিট ছিল ওইটা। এবং টিভি শোজ যদি আপনি হচ্ছে আরেকটা বলেন ডাব্লিউডাব্লিউই, এমটিভি, ইয়েস ডাব্লিউডাব্লিউই, এটা তো টিভি শোর মধ্যে পড়বে। হ্যাঁ, ভালো বলছেন। আচ্ছা, এমটিভিতে দুটো শেষটা শো আছে, রোডিস আর স্প্লিটসভিলা। হ্যাঁ, এইসব শো মানে মানুষ কেমনে হজম করে? না, রোডিসটা আপনার ছোটবেলায় টুকটাক তাও দেখা হয়েছে, রোডিসটা আবার অনেকে দেখে, কিন্তু স্প্লিটসভিলা আসলে আমি কখনো আমার দেখার ইন্টারেস্টই হয়নি, আমার কাছে কেমন জানি। রোডিসটা আবার খুব নাম কি, রাঘু আর কি, রাঘু, রণবিজয়, তারপর আরেকটা জানি কি, আমি মনে পড়তেছে না। বাট স্পোর্টস সেন্টারটা মনে করেন ছোটবেলায় ওইটার একটা আলাদা একটা আমেজ ছিল। স্পোর্টস সেন্টার সারাদিন বসেই থাকতাম স্পোর্টস সেন্টারের জন্য, যে কোন সময় স্পোর্টস সেন্টারটা। তারপর ওইটা বললে আসলে ভুল বলা হবে, যে বিটিভিতে যে স্পোর্টস এর প্রোগ্রামটা হতো, ওইগুলো দেখতাম। ওইটার আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ওইটাও আসলে দেখতাম ওই সময় করে, ওইটার জন্য আসলে আলাদা করে একটা স্লট থাকতো। তবে ডাব্লিউডাব্লিউই এটা কোনো মিস ছিল না ওই সময়। যেমন ওই আমলের যে টিভিটা ছিল, যে 2000 সালের আগে, ওইটা খুব ভালো ছিল। ওইটার টিভি শোগুলো দেখার জন্য উন্মুখ হয়ে থাকতাম। আর মূলত খেলাই দেখেছি ভাই, আর নাটক ফাটক তো আসলে দেখিনি, নাটক দেখার জন্য বসে থাকিনি কখনো। কোনো এমন কিছু আছে যে নাটক, টেলিফিল্ম, আমার মনে পড়ে ক্যারাম নাটক, হ্যাঁ, এই টাইপের কিছু নাটক, টেলিফিল্ম ছিল তো মনে হয়, টেলিফিল্ম, এইগুলা দেখার জন্য বসে থাকতাম। আবার আমি ওই যে আপনার মোস্তফা সরোয়ার ফারুকী 420, 69 যা যা আছে আর কি, এইগুলা হচ্ছে তখন না সবাই মিলেই জিনিসটা দেখা যেত, এবং এটা তখন এমনকি লোকজন অন্যরকম থাকতো, 91 তারপরে মেড ইন বাংলাদেশ যে সিনেমাটা, মনে আছে যে সিডি ভাড়া নিয়ে এসে লোকজন, মানে আমি দেখছিলাম, আমার মনে পড়ে যে তখন আপনার এনটিভিতে কিছু নাটক হতো, স্পর্শের বাইরে, তারপর আরো কি জানি হতো। ও, টিভি একটা নাটক ছিল না, বন্ধন, হ্যাঁ, ওইটা দেখার জন্য বসে থাকতাম তো আমরা। বন্ধন, ওইটা হচ্ছে 21 টিভিতে শুরু হইতো, গোল্ডেন টাইম আসলে। এগুলো এখন নিশ্চয়ই হয়, তরুণ যারা আছেন তারা বোধহয় দেখেন। আচ্ছা, পরেরটা যাই, পরের প্রশ্ন, নেইমারকে নিয়ে প্রশ্ন। এসকে আই রাফি, তার প্রশ্ন হচ্ছে যে নেইমারের ব্যাপারে একটু কথা বলবেন। বর্তমানে নেইমারের লক্ষ্য একটাই, বিশ্বকাপ খেলা। নেইমার এখন যে পরিস্থিতিতে আছেন, এখান থেকে কার্লো আনচেলত্তি তাকে পিক করবেন, মানে এই প্রশ্ন আমরা অহরহ পাই, প্রতিদিন পাই। কেন এই প্রশ্নটা নেওয়া, তার উত্তরটা দিই। আমার কাছে এখন কেন যেন আজকে ফেব্রুয়ারি মাসের যত তারিখে মনে হচ্ছে যে নেইমার বিশ্বকাপ দল থাকবেন না ব্রাজিলের। এখনো তার আপনার কোনো ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট আসলে মানে আমি দেখতে পাচ্ছি না। এবং এর মধ্যে আরো যেটা ঘটনা ঘটছে, নেইমারের তো জন্মদিন ছিল 5 তারিখে নেইমারকে নাকি শুভেচ্ছা জানায় নাই সিবিএফ এর সোশ্যাল প্ল্যাটফর্ম। এর জন্য নেইমার আবার নাকি আনফলো করছে সিবিএফ, মানে ব্রাজিলের প্ল্যাটফর্মটাকে। এইটা তো হওয়ার কথা না। মানে হু ইজ নেইমার? নেইমার ইজ আপনার হিস্ট্রির টপ স্কোরার, আপনার ব্রাজিলের ইতিহাসের টপ স্কোরার। ব্রাজিলের ইতিহাসের টপ স্কোরার মানে কি? ব্রাজিলে কারা খেলছে? পেলে, কারিনচা, রোনালদো, সক্রেটিস, ইউ নেম ইট। মানে তাদেরকে আপনি ক্যারি করছিলেন, তাদের জায়গা টপ স্কোরার, সেই দেশের টপ স্কোরার নেইমার। আপনি তাকে জন্মদিনের দিন শুভেচ্ছা জানাতে পারবেন একটা পোস্ট দিয়ে? আবার আপনি এই দেশের টপ স্কোরার, ব্রাজিলের টপ স্কোরার, আপনি, এটা কিন্তু ইট মিনস সামথিং। আপনারে জন্মদিনে উইশ করে নাই বললে আবার আপনি আনফলো মাইরে দিবেন, এটা বোঝা আসলে খুব কঠিন। প্লেয়ারদের এইসব মনস্তত্ত্ব বোঝা যায় না। এবং এগুলো আমাকে বলছে নেইমার আসলে সান্তোসের সঙ্গে তার
নতুন আপডেটও বোধ হয় আছে তাই না, মানে সান্তোসের সাথে ডিল নিয়ে অনেক রকম ব্যাপার স্যাপার দেখেন চলছে। নেইমারের আসলে এই লাস্টেও যে তিনি খেলাটা কন্টিনিউ করছেন তার টার্গেট ছিল একটাই, বিশ্বকাপ ওয়ার্ল্ড খেলা। কাপটা খেলা। এইটার জন্যই তার পক্ষে করণীয় যা যা তার সবকিছুই তিনি সেটা চেষ্টা করেছেন, কিন্তু ইনজুরি কখনোই তার পিছু যায় না। এবং মনে হয় মানে দেখবেন নেইমার যদি ওয়ার্ল্ড কাপ টিমে না থাকে আমরা হয়তো তার কাছ থেকে অফিশিয়াল রিটায়ারমেন্টের ঘোষণা আসলে শুনেই ফেলবো। আমরা এটা বুঝেও ফেলবো এই ফেব্রুয়ারি মাসটা অপেক্ষা করেন, মার্চের ফার্স্ট উইকের ভেতরে মার্চের স্কোয়াডে যদি নেইমার না থাকেন, ব্রাজিলের যে দুটো ম্যাচ আছে তাহলে আপনি ধরে নিতে পারেন, ধরে নিতে পারেন তাহলে অফিসিয়াল যে নেইমার কনসিডারেশনে নাই কার্লো আনচেলত্তির। সালমান আলীর প্রশ্ন, হাভিয়ার কাবরেরার কি এই মার্চে পরিবর্তন হবে? না, হাভিয়ার কাবরেরার এই মার্চে পরিবর্তন হচ্ছে না। হাভিয়ার কাবরেরার আন্ডারে বাংলাদেশ দল সিঙ্গাপুরের এগেইনস্টে খেলবে এবং সেই ম্যাচের আগে ভিয়েতনামের এগেইনস্টেও খেলবে। এইটা করে হাভিয়ার কাবরেরার চ্যাপ্টারটা আর কি ক্লোজ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তো এরপর যদি হাভিয়ার কাবরেরা বলেন যে আমি ধরেন সিঙ্গাপুরকে হারাই দিল, তারপরে বলল যে আমার কাছে আই হ্যাভ প্ল্যানস, উনি তো প্ল্যান তো করেছেন, উনি তো সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত তার সাফের প্ল্যান দিয়ে plan রাখলো, হ্যাঁ করে তো রেখেছে। তারপরে যদি বলে যে ঝুলাই দেয় তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিশন। ডিসিশন ওকে ফাইন। বাট আমার মনে হয় না এরপর আর কি আসলে আর জিনিসটাকে লেন্দি করা হবে। কিছু জিনিস চিপড়াইতে তিতা হওয়ার আগে বুঝতে পারতে হয় যে কোন সময়টা তিতা হয়ে যেতেছে। আচ্ছা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে রিফাত ভাই, রাকিব প্রশ্ন করেছেন। রিফাত ভাই, তারিক কাজী এবং সমিত সোম তারা দুজন কি এই সিজনের বাকি সময়টায় ক্লাবলেস থাকবেন? সামনের মাসে জাতীয় দলের ম্যাচ, কিন্তু তারা যদি নিয়মিত ম্যাচ না খেলে তাহলে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের পারফরমেন্সে তাদের প্রভাব পড়বে কিনা? ধরেন সমিত সোম ইদার ওয়ে হয়তো এখন খেলতোই না, তাদের হয়তো অফ সিজনই চলতো, ইদার ওয়ে আমি বলতেছি সমিত সোমের জন্য ক্লাব চুজ করা কোনো ব্যাপার না, জাস্ট উনি মন মতো ক্লাব খুঁজতেছেন। তারিক কাজীর ক্ষেত্রেও সেম, মন মতো ক্লাব খুঁজে পাচ্ছেন না। ক্লাব তাদের হয়তো আছে কিন্তু অনেক কিছু চিন্তা করতে হচ্ছে। তারিকের ক্ষেত্রে আপনার যে ডিসিশন হলো লম্বা একটা সময় তিনি ব্রেকের মাঝখানে পড়ে এইটা আমি যাবেন। বলতে চাচ্ছি, এই প্লেয়ারদের ফিটনেস নিয়ে শঙ্কায় পড়া তো স্বাভাবিক। কারণ ধরেন তারিক হচ্ছে ইন্ডিয়ার এগেইনস্টে যে ম্যাচটা এরপর খেলেন থেকেই নাই আপনি ধরতে পারেন যে তারিক কাজী আর খেলেন নাই। দ্যাট মিন্স নভেম্বর, কোনো প্রফেশনাল ম্যাচ তিনি খেলেন নাই। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রায় সমিত তো আপনার না। 4 মাস হচ্ছে গিয়ে একটা গ্যাপের মধ্যে তিনি পড়ে গেছেন। তো ওইটা আবার হচ্ছে আপনার তারিক কাজীরা যেই লেভেলের প্রফেশনাল ফুটবলার, তারিক কাজী, সমিত সোম, আমার মনে হয় তারা আপনার ব্যাকগ্রাউন্ডে নিজেরা নিজেদেরকে আসলে ফিট রাখছেন বা ওই জায়গায় তারা কোনো কম্প্রোমাইজ করবেন না তারিক কাজী, এইটা আমি বলতে পারি। হ্যাঁ, আপনি কম্পিটিটিভ ম্যাচ আপনি পাচ্ছেন না, কম্পিটিটিভনেসের মধ্যে আপনি নাই, তারপরও হচ্ছে কি আপনি নিজেকে প্রস্তুত রাখছেন। আমার মনে হয় তারিক কাজী এই কাজটা করছে। এখানে দুইটা বিষয়, একটা আপনার হাতে আছে, একটা আপনার হাতে নাই। ক্লাব চুজ করাটা এখনো আপনার হাতে নাই। ক্লাবের কাছে আপনার অফার যাচ্ছে বা আপনার কাছে ক্লাবের অফার আসছে, আপনি এরপরে বেস্ট পজিশনটা চুজ করছেন, সেটা আপনি ঝুলিয়ে রেখেছেন বা অপেক্ষা করছেন। কিন্তু আপনার হাতে আছে নিজেকে নিজেকে রাখা। ফিট রাখা। সেটা যে তারিক কাজী আর সমিত সোম করছেন, এটা এই ব্যাপারে আমাদের কোনো সংশয় নাই। তাদেরকে আমরা যতটুকু চিনি, স্পেশালি তারিক কাজীকে তো আমরা আরো ভালো মতো চিনি, এই ব্যাপারে আমাদের কোনো কনফিউশন নেই। কিন্তু এই যে কম্পিটিটিভ ম্যাচ তারা খেলতে পারছেন না, এইটা তো তাদের হাতে নাই, এর প্রভাব আছে। তো এর প্রভাব তো আপনি এড়িয়ে যেতে পারবেন না। এর প্রভাব যদি ম্যাচ চলার সময় আমরা পেতেই পারি, এটা দুঃখজনক ছাড়া আর কিছু করার নাই, কিছু বলারও আসলে নাই। এবং এটা ওনারাও জানেন, এই কারণে হয়তো খুব দ্রুত, মানে খুব ভালো হতো যদি মার্চের আগে তারা 2-1টা ম্যাচ খেলতে পারতেন, কম্পিটিটিভ কোনো একটা ম্যাচ কোনো একটা লিগে, অথবা অ্যাটলিস্ট ক্লাবের সঙ্গে থেকে প্রি সিজনটা, মানে এখন তো আবার প্রি সিজনের টাইম হয়ে গেছে সমিত সোমেদের, তাই না? সেটা করতে পারলে বাংলাদেশের জন্য সেটা সুবিধার হতো। সুমন আহমেদের প্রশ্ন, অবসরে যাওয়ার পর মেসিকে আপনারা কোন পদে দেখতে চান? বার্সা প্রেসিডেন্ট, বার্সা কোচ, আর্জেন্টিনা কোচ বা অন্য কিছুও বলতে পারেন। নাথিং। আমি লিওনেল মেসিকে ফুটবলের কোনো কিছুতে আসলে দেখতে দেখতেই চাই চাই না, না, হ্যাঁ। যেটা সত্যি কথা। উনি চিল করবেন, উনি হ্যাঁ। হাঁটবেন, ফিরবেন, ঘুরবেন, বাচ্চাদের সময় দিবেন, বিভিন্ন কোম্পানির শুভেচ্ছা দূত হবেন, উনি এইগুলাই করবেন ভাই। ফুটবলে যা দেয়ার লিওনেল মেসি তার এই প্রোফাইল নিয়েই তিনি দিয়েছেন। মানে আমার as a মনে হয় player, না আমি নতুন কোনো আমার মনে হয় না জায়গায় মেসি দেখতে আসলে ভালো কোচ হবেন, কোচ হওয়ার আগ্রহও তার আছে। মেসির বরং মানে ভালো প্রেসিডেন্টও তিনি এনাফ সাফার করছেন, হ্যাঁ। ঠিক আছে, এক ক্যারিয়ারে এনাফ সাফার করছেন, পৃথিবীর সব তার দেখা হয়েছে, ভালো মন্দ যা আছে। নাও ইউ চিল, মানে এখন এনজয় ইউ হ্যাভ আর্নড ইট,
জাস্ট চিল। আমি মেসিকে দেখতেছি, মেসি রান্না করতেছে তার বাসায়, ঠিক আছে, দোকানে যাইতেছে, সবাই খাচ্ছে, সুপার শপে যাচ্ছে, বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছে, দিয়ে আসছে, এইটাই মেসি। এই লিওনেল মেসি। কিন্তু আমি যেটা চাই যে মেসি তার ক্যারিয়ারটা শেষ করুক আর্জেন্টিনায় খেলে, এইটা আমি মনের প্রাণে এখনো চাই। মানে তার শেষ ম্যাচ নিউজ ওল্ড বয়েজে হোক, তিনি ফিরুন নিউজ ওল্ড বয়েজে, এক ম্যাচ খেলে শেষ করুক বা 2 ম্যাচ, এক সিজন খেলুক, 1 মাস দিয়ে এসে শেষ করুক, কিন্তু আমি চাই এই গল্পের শেষ আর্জেন্টিনাতে হোক, যেই গল্পের শুরু আর্জেন্টিনায়। পরের প্রশ্ন, মিনহাজ আহমেদ, বাংলাদেশ যদি চীন বা কোরিয়ার সঙ্গে জিততে পারে তাহলে আপনাদের অনুভূতি কেমন হবে এশিয়ান কাপে উইমেন্স টিম? আমার মনে হয় বাংলাদেশের ফুটবল হিস্ট্রিতেই আমাদের দেখা সবচেয়ে বড় একটা জয় আমরা দেখতে পারবো। বাংলাদেশ ওমেন্স টিম যদি চায়না অথবা কোরিয়ার আপনাকে সঙ্গে সহজ জিতে। করে বলি, বাংলাদেশ টিম যদি চীন আর কোরিয়ার সঙ্গে জিতে তাহলে উই আর প্লেইং ইন দ্য ওয়ার্ল্ড কাপ বেসিক্যালি, ঠিক আছে? তাহলে ইউ ইম্যাজিন, হ্যাঁ, যে ঘটনাটা আসলে কি। আপনি এটাও বাদ দেন, আমরা যদি উজবেকিস্তান হারাইতে পারি তাইলেও ওদের মানে চান্স আছে কাগজে কলমে, স্লাইট চান্স যে আমরা অ্যাটলিস্ট অলিম্পিক খেলবো, এটাও চান্সটা আরো বেশি প্রবল থাকবে। তো ওইটাও হিউজ। তো বুঝতেই পারতেছেন অনুভূতি আসলে কই, আপনার অনুভূতি আমাদের অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যাবে। আচ্ছা, রায়হান রহমান, প্লেয়ারদের রিকভারি আরো ভালো করতে হান্সি ফ্লিক তার স্টাফে একজন স্লিপ স্পেশালিস্ট যোগ করেছেন। এখন আমার প্রশ্ন হলো, এই নতুন ভদ্রলোকের কাজ কি প্লেয়ারদের ঘুম পাড়ানো? আমি এটা আসলে এই স্লিপ স্পেশালিস্টের ভাই, কাজ এটা আমার কতদূর কি দরকার। হইতে পারে, এটা আমার দরকার। আপনার কি মনে হয়, আমার কি বার্সেলোনায় যাওয়া নাকি উচিত? উনি হচ্ছে চুকি উকি দিয়ে দিয়ে দেখবে ঘুমাচ্ছে নাকি ঘুমাচ্ছে না নাকি, কি করবে না প্লেয়ারদের, আমি বলি কি করতে পারেন। ঘুমের টাইমটা মনিটর ঘুমের করবে। টাইমটা মানে প্রপার রেস্ট যাতে হয়। হ্যাঁ। ইনজুরি পৃথিবীর সকল সমস্যার অন্যতম কারণ হচ্ছে ঘুম ঘুম না কম হওয়া, ঠিক আছে? রোগ টোগ থেকে শুরু করে সবকিছু। যেদিন এসে দেখবেন যে আমার কথা আসলে ভালো হচ্ছে না, বুঝবেন আমার আগের রাতে আসলে ঘুম ভালো হয় নাই। এটা সব একটার সাথে জড়িত। তিনি মূলত প্লেয়াররা যাতে ঘুমাইতে যাওয়ার আগে ফোন না চাপেন, 8-10 ঘন্টা যাতে ঘুমাইতে পারে, কার কতটুকু ঘুম দরকার, এই সব ব্যাপারে তিনি প্লেয়ারদেরকে সাজেস্ট করবেন। হানজি ফ্লিক এই কারণে তাকে দলে এনেছেন। মানে আধুনিক কালে একটা ফুটবল ক্লাবে, একটা টিমে অনেক কিছু থাকে, অনেক রকম ফ্যাসিলিটিস যুক্ত হয়। তো এটা আসলে তার মতোই আরও একটা জিনিস। ঘুম পাড়ানোই তার মোটা দাগে বড় কাজ, কিন্তু এটাকে যতখানি মানে এটাকে মানে ধরুন মনে হচ্ছে সায়েন্সের আন্ডারে এনে সায়েন্টিফিক ওয়েতে এটার সলিউশন বের করা, ইটস আ ফিটনেস কোচের মতোই অনেকটা। বাইজিদ, তার প্রশ্ন, আচ্ছা, আরো জানি কি করবেন, দাঁড়ান আমি বলি, এটা শেষ করি। আপনার ঘুম ঠিকঠাক হচ্ছে কিনা এটা সে মনিটর করবে। ধরেন আপনার দরকার 8 ঘন্টা ঘুম, আপনার তো আমার হিসাবে দরকার 5 ঘন্টা ঘুম। আবার ধরেন রিফাত মাসুদ পাশে থাকলে তার দরকার 20 ঘন্টা ঘুম। এটা আমি তখন বলে দিব যে হানজি ফ্লিকের সাথে এটা ডিল থাকবে, আচ্ছা, ও যে যদি নাবিল ঘুম খেলে না 5 পায় ও ঘন্টা কি করবে? ঘুমাইতে হবে। আপনি চোখ বন্ধ করে থাকবে। ঘুমানোর 10 ঘন্টা আগে, যখন আপনি ঘুমাইতে যান তার 10 ঘন্টা আগে আপনার শরীরে কোনো ক্যাফেইন রাখবেন না, আপনি কোনো ক্যাফেইন ইনটেক করবেন না। ক্যাফেইন তো আসলে থেকে যায়, কিন্তু ক্যাফেইন ইনটেক করবেন না। এই জিনিসগুলো মনিটর করবে। এই জিনিসগুলো সে মনিটর করবে, যে আপনি চা কফি খাচ্ছেন না, আপনি এটা করছেন সেটা করছেন। এইটা যদি কোচ পেয়ে থাকে হানজি ফ্লিক, তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। অতিরিক্ত খবর দেবেন, এগুলো একজনকে রাখছে। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। এটা আবার কিসের কথা বুঝলাম না, কোত্থেকে আসলো? হাতে কি বলো দেখি, কি কি ইউ নো হোয়াট। বাইজিদের প্রশ্ন, আচ্ছা, ঢাকা 8 আসনের নির্বাচনকে আপনি ফুটবলের কোন রাইভেলারির সাথে তুলনা করবেন? হ্যাঁ, ঠিক আছে বলুন, কোন রাইভালরির সঙ্গে তুলনা করব? আর কিছু একটা বললে তো আবার আরেক রকম হয়ে যাবে। আবাহনী মোহামেডান। হ্যাঁ, আবাহনী মোহামেডান হইতে পারে। আবাহনী মোহামেডান, মানে দেখেন অনেক মিল আছে। যখন আবাহনী মোহামেডান শুরুর দিকে দৈরথ শুরু হয়েছে, আবাহনী ক্লাবটা তরুণ ওই সময়, আর মোহামেডান ক্লাবটা ঐতিহ্য, তখন 33 সালের জন্ম। মানে ব্যাপার বুঝেন, সাদা তাদের জার্সি, পৃথিবীর সব রয়্যাল ক্লাবের জার্সি থাকে সাদা। মোহামেডান, রিয়াল মাদ্রিদ, রিভার প্লেট, ইউ নেম ইট, ঠিক আছে? ওই এলিগেন্স, আর তার সঙ্গে এসছে আবাহনী নতুন বিপ্লবী, এবং তারা এসে সেই ডমিনেশন ভাঙার চেষ্টা করতেছে, ভাঙছে, বিপ্লব করেছে তারা। এবং তারা দুই পক্ষ মিলে তারপরে সবচেয়ে হাইয়েস্ট রাইভালরি তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবল ইতিহাসের। আমার মনে হয় ঢাকা 8 আসনে কি পড়ছে ভাই? সবই তো পড়ছে। ওই কোনোটা কভার করে? মতিঝিল আর ধানমন্ডি তো কভার করেই না। ধানমন্ডি আপনার কভার করে না। মতিঝিল কি কভার করে? 8 হচ্ছে আপনার শাহজাহানপুর, বেইলি রোড। মতিঝিল তো কভার করে না। আর
মতিঝিল কি ওইটার মধ্যে পড়ে কি পড়ে পড়ে না, না পড়ার তো কথা না, শিওর। পড়ার কথা না। তো ওই হিসাব করলে দেখবেন যে এটা আবাহনী মোহামেডানের ব্যাটল আমার কাছে মনে হয়। একমত, হ্যাঁ? আমি একমত জানাবো। বেঁচে দিলাম, দেখছেন কি দারুণ, ভালোই বেচলাম আপনার কাছে। থ্যাংক ইউ নাবিল খান। শেষ আমার প্রশ্ন না শেষ। না, আমার প্রশ্ন তো শেষ না, হ্যাঁ দাঁড়ান। আচ্ছা, একটা ধন্যবাদ আছে, ধন্যবাদ এই সবুজ ভাইকে। সবুজ ভাই মালয়েশিয়া থেকে যিনি দেখছেন, তিনি বলেছেন যে তার ওইখানে খুব কাছের লোক নাই, আমাদের সঙ্গে কথা বলেই তার কাছে মনে হয় যে আমরাই কাছের লোক। ভাই আপনিও আমাদের কাছের লোক, অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই মন্তব্যের জন্য। এবং আইএসএল এর একটা ম্যাচ দেখার আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা বলি, আপনি এটা খুঁজতে থাকেন। সুমন আহমেদ তিনি একটা কৌশিক মাঝি উনি বলছেন আইএসএল শুরু হচ্ছে, কলকাতা ডার্বি দেখার আমন্ত্রণ রইল। রিফাত দাদা, নাবিল দাদা, অবশ্যই আমরা যেতে চাই, যদি ওইখানে যাইতে পারি, কোনো কাজ থাকলে আশা করি আমরা, আমাদের ডার্বি দেখার শখ এখনো আছে, অপূর্ণ রয়ে গেছে। আর সুমন আহমেদ তিনি যেটা ইয়ে করেছিলেন যে লাস্ট দিন এট এ টাইমে আপনার বলছিলাম রোনালদো যা করছেন ঠিক করেছেন, তার ক্লাবের পার্সপেক্টিভ থেকে ঠিক করেছেন, ওইটা মনে হয় ভাইয়ার পছন্দ হয় নাই। সুমন আহমেদ ভাই বলছেন যে এটা কেন বললেন, তার মানে কি রোনালদোর দল কি এত ফালতু নাকি, রোনালদোর দলে তো অনেক সুপারস্টারও তো খেলে, তার মানে কি এইটা যে রোনালদোর দল খারাপ? ওই ইয়েতে না, দেখেন রোনালদোর এই ঘটনার পরে কোইন্সিকুয়েন্স গুলো দেখেন, অলরেডি হচ্ছে সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। ওই নিশ্চয়তা দেয়া হয়েছে, আল নাসের প্রপারলি হচ্ছে আপনার খরচ করবে, আল নাসেরের স্যালারি ডিউ ছিল, সেই স্যালারিগুলো হচ্ছে কি আপনার এখন আবার দেওয়া শুরু করে দিয়েছে। তো এই জিনিসগুলো ধরুন রোনালদোর কিন্তু রাগটা ছিল তার ম্যানেজমেন্টের ওপর। সো যেহেতু কিছুই হচ্ছিল না, তিনি যা চাইছিলেন, এখন রোনালদো তো এইটাও ভাবতে পারেন তোমরা আমার পেছনে এত টাকা খরচ করছো, হ্যাঁ তাহলে তোমরা বাকিটা হচ্ছে আরেকটু স্মুথ করো, তাহলে হয়তো বা আল নাসের জিততে পারবে। রোনালদোর রাগটা একেবারে অস্বাভাবিক না, হ্যাঁ মানে আল হিলাল আল নাসেরের রাইভালরিটার সঙ্গে মানানসই কিছুটা, কিন্তু না খেলাটা একটু তার বয়সী ব্যাপারের দিক থেকে একটু অন্যরকম, যেটা হয়তো খুব অ্যাপ্রিসিয়েট করার মতো কিছু না। কিন্তু এইটাও আমাদের একটু মাথায় রাখতে হবে যে রোনালদো না থাকলে সৌদি লিগে কিছুই থাকে না আমার হিসাবে, এবং সৌদি লিগটা উঠেছেই রোনালদোকে দিয়ে, তো সেই প্লেয়ারকে আপনি নিশ্চয়ই অখুশি করতে চাইবেন না। প্রতিবাদ মাঝে মাঝে হচ্ছে আপনার ভালো কিছু বয়ে আনে হয়তো, who knows। অনেক অনেক ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.